মেলটি আমাদেরকে পাঠিয়েছেন উকিয়ামং মার্মা। তিনি লিখেছেন, আমি খাগড়াছড়ি থেকে, আর খাগড়াছড়িতে নেটওয়ার্কের সমস্যা। হয়তো আপনি এই ঘটনাটা শেয়ার করবেন কিনা জানি না, কিন্তু আজ আপনাকে একটা অলৌকিক সত্য ঘটনা শেয়ার করব। ঘটনাটা 2019 সালের বর্ষার মৌসুমে। আমাদের বাড়ির পাশে আমাদের নানুদের বাড়ি, আর কিছু দূরে এক দূর সম্পর্কে নানি থাকতেন। আর ওনার সাথে আমার নানির খুব ভালো সম্পর্ক, আর আমার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল। প্রতিদিন রাতে উনি নানিদের বাড়িতে বেড়াতে আসতো, আর আসার সময় আমাদের বাড়ির সদর দরজা বা গেট থেকে প্রতিদিন আমাকে ডাক দিত আর বলতো, কই তুই, আমি চলে যাচ্ছি। দুষ্টুমি করতো আমার সাথে ভীষণ রকম। কয়েকদিন ঘুরতে আসা বন্ধ হলো, তার পরে জানতে পারলাম ওনার ছেলের বউয়ের সাথে কোনো একটা কারণে ঝগড়া হয়েছে, তাই বাড়ি দিয়ে থেকে আর উনি বের হন না। এর আরো কয়েকদিন পর জানতে পারলাম ওই বৃদ্ধা নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। মারা যাওয়ার পর দিন থেকে এলাকার অনেক মানুষের সাথে নাকি অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেমন ওনাকে দেখতে পাওয়া, ওনার ব্যবহার করা খাট হঠাৎ হঠাৎ নড়ে ওঠা, আরো অনেক কিছু। আমাদের সম্প্রদায়ের একটা রীতি আছে, মৃত মানুষের জন্য 7 দিনের মাথায় একটা অনুষ্ঠান করা হয়। আর সেই অনুষ্ঠান আগের দিন সন্ধ্যায় মৃত ব্যক্তিকে শ্মশানে গিয়ে সেই অনুষ্ঠানে গিয়ে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, সবাই অনেক কিছু বলতো, অলৌকিক কিছু হয়। এইসব আমি কোনো কিছুই কানে নিতাম না, কারণ আমি ভূতে বিশ্বাস করতাম না। কিন্তু 7 দিনের মাথায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আগের রাতে এমন কিছু ঘটনা ঘটল যা বলার বাইরে। সেদিন সকাল থেকে ঝিরঝির বৃষ্টি। সন্ধ্যায় ভাবলাম নানুদের বাড়িতে একটু বেড়াতে যাই। গিয়ে দেখলাম নানি নাকি ওনাকে দেখেছে। আসলে এই দেখতে পাওয়ার বিষয়টা হচ্ছে এমন যে ওনার মতন কাউকে কোনো জায়গায় দেখতে পাওয়া যায়, কাছে গেলে কারো কোনো চিহ্ন নেই। তো আমি নানিকে বললাম যে ধুর, ভূত বলে কিছু নেই, আর মৃত মানুষ আবার কিভাবে ফিরে আসবে। যাই হোক, নানি বলল ওনাকে নাকি ওনার ছেলে শ্মশানে গিয়ে ডেকে এনেছে। অর্থাৎ তাদের যে রিচুয়াল রয়েছে, শ্মশানে গিয়ে ডেকে আনতে হয় তার শেষকৃত্য সম্পন্ন করতে, সেটার জন্য ওনার ছেলে ওনাকে শ্মশানে গিয়ে ডেকে এনেছে। যাই হোক, সারাদিন বৃষ্টি, রাতে ওই ঝিরঝির বৃষ্টি। রাতে খাওয়ার পর সবাই যে যার মতন রুমে চলে গেলাম। আমি কিছুক্ষণ ফেসবুকে থেকে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙে রাত 12:42 দিকে। কুকুরের ডাকে, আমাদের পাশের বাসায় কুকুর ছিল, সেই কুকুরটা। এরপর হঠাৎ শুনতে পেলাম আমাদের সদর দরজা বা গেট খোলার আওয়াজ। ভাবলাম চোর হবে নাকি, কুকুরটা সমানে ডাকছে। তখন বৃষ্টি থেমে গিয়েছে। হঠাৎ আমি চমকে উঠলাম একটা পায়ের আওয়াজে। ওই নানি ঠিক যেভাবে শব্দ করে হাঁটেন, অবিকল ওই ধরনের পায়ের আওয়াজ। আমাদের বাড়ির দরজা আর আমার রুমের জানলা পর্যন্ত পায়চারি করার আওয়াজ। ঠিক 5-7 মিনিটের মতন সমান তালে শুধু হেঁটেই যাচ্ছে, আর কুকুর সামনে থেকে শুধুমাত্র দেখিয়ে যাচ্ছে। পরে ঠিক যেভাবে এলো, ওই নানির মতো থপথপ করে শব্দ করে চলে যাচ্ছিল। তখন আমি জানলাটা একটু উকি মেরে দেখলাম ওই নানির পা জোড়া যেমন ছিল, ঠিক সেই পাটাই যেন আমাদের বাড়ির সামনে থেকে হেঁটে চলে গেল। আমি উপরের দিকে তাকানোর আগেই সেটা সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছিল। পরে শুনলাম আমাদের বাড়ির পাশের পথ ধরে ওনাদের বাড়ির দিকে যেতে, আর ওই কুকুরটাও ওই দিকে ডেকে চলে যেতে শুনলাম। সকালে জানতে পারলাম অনেকেই ওনার পায়ের আওয়াজ শুনেছে, অর্থাৎ প্রতিবেশীদের কাছ থেকে। তারপরের দিন ওনার জন্য যে অনুষ্ঠান, এটা করার পর থেকে আর এমন কোনো ঘটনা ঘটেনি। এইবারে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাচ্ছে। আমি তখন নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করতাম। আমি কলেজের বিএনসিসি এর সদস্য ছিলাম। আমাদের কলেজের পেছনের দিকে অনেকগুলো পুরনো দিনের সরকারি দালান রয়েছে। লোকজনের মুখে শুনেছি এই দালানগুলো ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। এখন এটা একেবারেই পরিত্যক্ত করা হয়েছে, আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর লাগে। চারপাশে প্রচুর গাছপালা থাকার কারণে জায়গাটা সবসময় একদম অন্ধকার মনে হতো। এবার আসি মূল ঘটনায়। আমাদের কলেজের নতুন ছাত্রদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে আমাদের কি সবকিছু করতে হবে, তাই আমরা কিছু সংখ্যক বিএনসিসি এর সদস্য সিদ্ধান্ত নিলাম আমরা কলেজেই রাত্রি যাপন করব। যেমনটা ভাবা তেমন কাজ। আমি সহ আরো 3 জন থাকলাম।
সব কাজ শেষ করে উঠতে রাত প্রায় 3-4 হবে, মানে অনেক রাত হয়ে গিয়েছিল। এ সময় আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, মানে আমাকে বাথরুমে যেতে হবে। আগেই বলে রাখি শাফিন ভাই, আমাদের কলেজের বাথরুম ছিল ওই পুরনো দালানের পাশেই। তো যেই আমি বাথরুমের কাছাকাছি গেলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম ওই পুরনো দালানের দ্বিতীয় তলায় ধবধবে সাদা কাপড় পরা একটা মহিলা হেঁটে এদিক ওদিক যাচ্ছে। এটা দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কেননা বাথরুমে যাওয়ার আগে বন্ধুরা আমাকে ভূতের ভয় দেখিয়েছিল, আর যেটা আমি দেখছি সেটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। আমার হাতে একটা লাইট ছিল, আমি কেন যেন লাইটের আলোটা ওই মহিলার দিকে মারলাম। সাথে সাথে মহিলাটি আমার দিকে ঘাউড়িয়ে তাকালো। তার চোখগুলো আগুনের মতো, আর মাথাটা একেবারে উল্টো দিকে, মানে বডি ছিল পেছনের দিকে আর মাথাটা ছিল আমার দিকে। সে এক নজরে আমার দিকে রাগান্বিত ভাবে তাকালো, তারপর একটা ঠুনকো হাসি হাসলো আমার দিকে, আর আমাকে ইশারায় কাছে যেতে বলল হাত নেড়ে। আমি ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু কেন যেন যেতে পারলাম না। মনে হলো আমাকে কেউ যেন হিপনোটাইজ করে রেখেছে। আমিও তার দিকেই তাকিয়ে আছি। হঠাৎ এমন সময় ওই মহিলার রূপে অশরীরটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি লক্ষ্য করলাম তার পা দুটো মাটির থেকে কিছুটা উপরে, কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না এবং কি দৌড় দিতেও পারছিলাম না। তখন আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল তার আমার দিকে আসাটা। আমার মনে হচ্ছিল সে যেন হাওয়ায় ভেসে আসছে। আস্তে আস্তে আমার এক হাত দূরে এসে দাঁড়ালো, তারপরে আমাকে কি যেন একটা বললো, আমি বুঝতে পারলাম না, কিন্তু কণ্ঠটা ছিল বেশ ভয়ঙ্কর। আমি সাহস করে বললাম যে তুমি আমার কাছে কি চাও? সেই মহিলা আমার দিকে তাকিয়ে কিছু না বলেই হাসতে লাগলো। হাসির সাথে তার মুখ থেকে একটা ভয়ের লালা বেরিয়ে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম সেখানে। আমার চিৎকার শুনে আমার একটা বন্ধু বের হয়ে আমার দিকে লাইট মারে, আর সাথে সাথে সেই বিশ্রী ভয়ঙ্কর মহিলা অদৃশ্য হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে বিষয়টা না বলে তাড়াতাড়ি, তখন আমার প্রকৃতির ডাক ভীষণ চেপে গেছে। আমি আমার বাথরুম সেরে আবার কলেজের ভেতরে প্রবেশ করব, এমন সময়ে একটা কুকুর আমার পথ আটকে দাঁড়ায়। আমি কুকুরটাকে যা যা বলে তাড়াতে চাইলে সে কিছুতেই যাচ্ছিল না। আমি রেগে হাতের লাইটটা দিয়ে যেই আঘাত করতে যাব, তখনই সেই কুকুরটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং এক লাফে আমাদের কলেজের ছাদে গিয়ে পড়ল। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি দৌড় দিব। আমি এবার ঠিক থাকতে পারলাম না। এক দৌড়ে কলেজের ভেতরে প্রবেশ করে বন্ধুদেরকে সবকিছু খুলে বললাম। তাদের নিয়ে সেই ছাদের দিকে তাকালাম। আশ্চর্যের বিষয় যে সেই মহিলা এখনো আমি দেখছি, অথচ আমার বন্ধুরা কেউ দেখতে পাচ্ছে না। মহিলা আমার দিকে একটা ঢিল ছুঁড়ে মারল। ঢিলটা এসে আমার বন্ধুদের গায়ে পড়লে এতে ওরা ভীষণ ভয় পেয়ে গেল। সবাই ভয়ে রুম বন্ধ করে থাকলাম। পরদিন প্রিন্সিপাল স্যারের কাছে সবাই মিলে ঘটনাটি খুলে বললাম। স্যার আমাদেরকে ভয় পেতে নিষেধ করলেন আর বললেন এখানে আরো অনেক কিছু আছে, নাইট গার্ড এবং দপ্তরিদের ছাড়া রাতের বেলা বাইরে না ঘুরতে। এই ছিল ঘটনা। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ছিল 1990 কি 91 সাল। সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মোহর এলাকায়। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। একদিন রাত্রে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটি করতে করতে একসময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই, মনে করেছে এমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে। কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল, এত রাত হয়ে গেল। উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও উনি খবরটা দেন যে সুমন ভাইয়ের আম্মা তো তার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে। এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না, এখন আসো তোমরা একটু খুঁজে দেখো। সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন। সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং সেই পুকুরের পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে।
কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে। তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে। এদিকে সুমন ভাইয়ের ফুপু এবং তার সাথে আরো কয়েকজন মহিলা, ওনারা ওই পুকুর পাড়ে ওই আম গাছের দিকে যেতে থাকেন। ওনারা আম গাছের যখন কাছাকাছি এসেছে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওনারা দেখেন সুমন ভাইয়ের আম্মা গলায় ফাঁস দিয়ে আম গাছের একটি উঁচু ডালের সাথে ঝুলছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। এই দৃশ্য দেখে ওনারা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনাদের চিৎকারে পাশে অন্য লোক যারা ছিল, যারা খুঁজতে বের হয়েছিলেন, তারাও সেখানে চলে আসেন। চলে আসার পরে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন তারা ঘটনাটি খুলে বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনারা আম গাছের কাছে গিয়ে কিছুই দেখতে পান না, দেখেন সেখানে কিছুই নাই। তখন সবাই তাদেরকে বলে তোমরা তো ভুল দেখেছো, কিন্তু তারা বলে না না আমরা ঠিকই দেখেছি। তাহলে সুমন ভাইয়ের আম্মা কোথায় গেলেন? যখন তারা কি দেখলো, কেন চিৎকার করলো, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ চলছিল, দূর থেকে একজন বৃদ্ধ মহিলার ডাক তাদের কানে আসে। পুকুরের অপোজিট পাশেই একটি ঝুপড়ি রয়েছে, সেখানে তাদের দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি একজন বয়স্ক মহিলা সেখানে থাকেন। তখন সবাই সেখানে যান, গিয়ে দেখেন সুমন ভাইয়ের আম্মা ওই বুড়ি মহিলার সাথে বসে আছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। তখন বলে যে তুমি এখানে কিভাবে আসলা? তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে আমি বাসা থেকে বের হয়ে প্রথমে পুকুর ঘাট ধারে যাই, পুকুরের ঘাটে কিছুক্ষণ বসে থাকি, তারপর আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম। আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করেছে। তখন আমার একটু ভয় লাগে এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে, উনি জেগে আছে। তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছে এবং ওনার সাথে বসে আমি গল্প করছি। সুমন ভাইয়ের যে আত্মীয়া, যে মহিলারা যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে, এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন। সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই অবাক হন যে আমি তো আসলে ওই জায়গাটার ফিসফিস শব্দ শুনে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে। যাই হোক, ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন, আবার বাসায় চলে আসেন। এই রাতের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে আরো কিছু ঘটনা ঘটতে থাকে। তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি। লিসেনার্স, একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা। এশার নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা, কিন্তু পানি উঠছিল না। তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন ঠিক আছে পুকুর ঘাট থেকে আমি অজু করে আসি, যেহেতু ওনার বাসার পাশেই এই পুকুর ঘাটটি ছিল। তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন, অজু করে যখন উনি উঠে আসবেন, হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাঁতার কেটে কেটে আসছে, জাস্ট লাইক কুমির। কুমির যখন সাঁতার কেটে আসে তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ দেখা যায়, মুখের একটা অংশ ভেসে থাকে। তো সুমন ভাইয়ের আম্মা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন পুকুরের মাঝখান থেকে কুমিরের মতো কিছু একটা সাঁতার কাটতে 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 উনি যেই ঘাটের কাছে আসছেন সেদিকে আসছেন। যতই কাছে আসে ততই সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এটি কুমির না অন্য কিছু, মাছ না অন্য কিছু। কাছে আসছিল সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এই জিনিসটার মাথা অনেকটা মানুষের মতো। যখন একদম কাছে চলে আসে সুমন ভাইয়ের আম্মা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান, যে এটির সারা শরীর মাছ বা কুমিরের মতো। এক্স্যাক্ট যে কি এটি উনি ভালো দেখতে পারেন নাই, কিন্তু যেটা স্পষ্ট উনি দেখেছিলেন এর মাথাটা মানুষের মতো, চোখগুলো বড় বড় গোল, আর মুখে ঠিক মানুষের মতো দাঁত। সুমন ভাইয়ের আম্মার কাছে এসে অদ্ভুত শব্দে হেসে ওঠে। সুমন ভাইয়ের আম্মা ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। সুমন ভাইয়ের আম্মার শব্দ যখন বাসার লোক শুনতে পারে তারা তাড়াতাড়ি পুকুরের কাছে চলে এসে তাকে অজ্ঞান অবস্থায় পান। তখন তাকে নিয়ে
বাসায় নিয়ে যাওয়া হয় এবং তার জ্ঞান ফেরানো হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সুমন ভাইয়ের আম্মা সব বিষয় খুলে বলেন। লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। ঘটনাটি শুরু আসলে হয়েছিল সুমন ভাইয়ের আম্মা যে রাত্রে ওই আম গাছের নিচে গিয়েছিলেন, তখন থেকেই ওনার সাথে এই প্যারানরমাল বিষয়গুলো ঘটা শুরু করে। এক রাত্রে সুমন ভাইয়ের আব্বা বাসায় ছিলেন না, বাসায় ফিরতে উনি অনেক দেরি করছিলেন। সুমন ভাইয়ের আম্মা, সুমন ভাই এবং সুমন ভাই ছোট বোন তারা একসাথে শুয়েছিলেন। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন তখন অনেক ছোট। রাত যখন প্রায় 12:30, তখন সুমন ভাই এবং তার বোন দুজনেই ফিল করেন কে যেন দু হাত দিয়ে তাদের গলাটা চেপে ধরে উঁচু করে ফেলেছে। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন উভয়ই খেয়াল করেন যেই লোকটি তাদের গলা চেপে উঁচু করে ধরেছে সে আর কেউ নন, এটা তাদের মা। এবং ভাইয়ের আম্মাকে দেখে কোনোভাবেই তারা নিজের মা হিসাবে চিনতে পারছিলেন না। চুলগুলো ছিল অগোছালো, চেহারা ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল এবং গলা দিয়ে গড়গড় শব্দ আসছিল। এদিকে সুমন ভাই ওনার ভাষ্য অনুযায়ী ওনার দম আটকে প্রায় মরেই যাবেন, এমনই আশা করেছেন হয়তো এখনই উনি মারা যাবেন। কিন্তু হঠাৎ করে তখন ঘরে ওনার বাবা প্রবেশ করে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত সুমন ভাইয়ের আম্মার হাত চেপে ধরে। ওনার শক্তির সাথে কোনোভাবে ওনার বাবা পেরে উঠছিলেন না, তো অনেক কষ্টে ওনার দুই হাত থেকে ওনার দুই সন্তানকে ছুটাতে পারেন। যখনই ছুটাই ফেলেন তখনই সুমন ভাইয়ের মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখন সুমন ভাইয়ের বাবা স্পষ্টভাবে দেখতে পান যে ভয়ঙ্কর একটি দানবের মতো ছায়ামূর্তি সা করে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল এবং সুমন ভাইয়ের আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে বুঝতে পারেন যে আসলে সুমন ভাইয়ের আম্মা ওনার উপরে ভয়াবহ কোনো কিছুর একটি আছর পড়েছে। রায়ের মহল থেকে একটু দূরে একজন কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ দেখে শুনে বলেন যে যেই রাত্রে উনি আম গাছের কাছে গিয়েছিলেন রাগ করে, সুইসাইড করার ইচ্ছা ছিল তখনই কিছু দুষ্টু জিন ওনার পিছনে লাগে এবং তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। ওই ব্যক্তির বশীভূত করা বেশ কিছু শক্তিশালী জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মাকে এই জিনের আসর থেকে মুক্ত করেন। বেশ কয়েকবার যেতে হয়েছিল তার কাছে। শেষবার যখন যান তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ওই দিন ট্রিটমেন্ট শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রায়ের মহল ফেরার জন্য যে রাস্তাগুলো ছিল তখন তো অনেক রাত হয়ে যায়, রাস্তায় রাত্রে ছিনতাইকারীর ভয় ছিল। সুমন ভাইয়ের আব্বা ওই কবিরাজকে বলেন যে এত রাত্রে যাবো, রিক্সা বা অন্য কিছু তো পাওয়া যাবে না, কিভাবে যাব? তখন ওই কবিরাজ বলেন যে আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরপরই আপনারা একটা রিক্সা দেখতে পাবেন, আপনারা ওই রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বলবেন যে আপনারা কোথায় যাবেন, উনি আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে যখন সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা বের হয়ে আসেন, আসার পর সত্যি দেখেন যে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে আমরা রায়ের মহল এলাকায় যাব। রিক্সাওয়ালা জাস্ট শুধু মাথাটা কাত করে ইশারা দেন যে হ্যাঁ আমি যাব, উঠে বসেন। সুমন ভাইয়ের আব্বা আম্মা উঠে বসে। সারা পথে রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে নাই। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক যে রিক্সার গতি, মানে পা চালিত যে রিক্সাগুলো, এর যে গতি এর থেকে আরো বেশি গতি ছিল। লাইক এখন যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইটার যে স্পিড, এরকম স্পিড ছিল, যেটা স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয়। এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল, যে রাস্তাতে আসলে মানুষের বিশেষ করে চোর ডাকাতের ভয় বেশি, ছিনতাইকারীর ভয় বেশি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্টু লোক দাঁড়িয়ে আছে, যারা ছিনতাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করলো না। মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তারা কিছুই দেখছে না, এমনটা মনে হচ্ছে। রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান। ওনাকে ডাকেন ভাড়ার জন্য, কিন্তু ভাড়া উনি নেন নেই। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি এমন একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনে আজও আমার শরীর শিউরে ওঠে।
ঘটনাটি আমি নিজে প্রদক্ষণ করিনি, তবে যিনি আমাকে বলেছিলেন উনি একজন সম্মানিত আলেম আমাদের গ্রামের, তার অনুমতি নিয়েই আমি ঘটনাটি আপনাকে পাঠাচ্ছি। আর একটা জিনিস অনুরোধ করব যে এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, স্থান আমি আসলে কোনো কিছুই বলছি না, আমি ছদ্মনাম ব্যবহার করছি। রাসেল ভাই, এই ঘটনাটি ঘটে বান্দরবনের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলের। এটা একটা পুরনো মাদ্রাসাকে ঘিরে, যে মাদ্রাসাটাকে স্থানীয় লোকেরা বেশ ভালোই জানতো। মাদ্রাসাটার চারদিকে উঁচু নিচু পাহাড়, ঘন জঙ্গল আর গভীর গভীর খাদ। দিনের বেলাতেও এলাকাটি ছিল একদম নির্জন, আর রাত নামলেই পুরো অঞ্চলে ডুবে যেত এক অদ্ভুত নীরবতায়। আসল ভাই, আপনি যদি কখনো পাহাড়ি অঞ্চলে গিয়ে থাকেন তাহলে তো এই বিষয়টি জানবেন যে পাহাড়ের অধিকাংশ জায়গায় কিন্তু একদম নীরবতা। এখানে তেমন কোনো কোলাহল নেই, এখানে তেমন কোনো সারা শব্দ নেই, তেমন মানে আমাদের যেমন ঢাকা শহরে যেরকম বাদ্যযন্ত্রের শব্দ, বাস, ট্রাক, শিল্প কলকারখানার যন্ত্র, অনেক শব্দ, কিন্তু এই পাহাড়ি অঞ্চলের মধ্যে দিনের বেলাতেও যেরকম শব্দ নেই, রাত্রের বেলা একদমই নীরবতায় চলে যায় এই অঞ্চলগুলো। এবং যেই মাদ্রাসার কথাটা আমি আপনাকে বললাম, এই মাদ্রাসায় প্রতি রাত্রে বয়স্ক মানুষদের জন্য একটা আরবি শিক্ষার ব্যবস্থা ছিল। আমাদের এলাকায় যেরকম ব্যবস্থা করা হয়, সেই এলাকাটাও এইরকম বয়স্ক লোকদেরকে নিয়ে রাত্রের বেলায় এশারের নামাজ শেষে যারা একটু কোরআন পড়তে পারে না তাদেরকে নিয়ে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দূর দূরান্ত থেকে পাহাড়ি মানুষজন এসে এই মানে মাদ্রাসায় পড়াশোনা করত। তারা সেখানে থাকতো না, শুধুমাত্র মানে রাত্রের বেলা পড়াশোনা করে আবার বাড়ি চলে যেত। তাদের মধ্যেই ছিল একজন রহস্যময় বৃদ্ধ মানুষটি, আমি তার নাম ছদ্মনাম ব্যবহার করছি, তার নাম হাজী আব্দুল করিম। প্রথম দেখায় তাকে একবারেই সাধারণ একজন বৃদ্ধ মানুষ হিসেবে মনে হবে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, পাগড়ি মাথায়, মাঝে মধ্যে তসবি গন্তে গন্তে আসেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল, এত দুর্গম পাহাড়ি পথ দিয়ে মানে তাকে মানে তিনি যে আসেন তাকে কখনো ক্লান্ত দেখা যায়নি। উনি আসেন একদম তরতাজার মতো করে আসেন, মানে তাকে কোনোভাবেই মনে হয়নি যে সে ক্লান্ত হয়ে যায়। রাসেল ভাই, আপনি একটা কথা জানেন যে পাহাড়ের রাস্তাগুলো একদম উঁচু নিচু, ভাঙ্গা গোছকা, তারপরে মানে এত বেশি অবস্থা খারাপ যেটা তাকে আসলে মানে বোঝাই যায় যে তার খুব কষ্ট হয়। কিন্তু তিনি যখন মাদ্রাসার ভিতরে ঢোকেন তখন তাকে একদম ফ্রেশ লাগে। এমনকি ঝড় বৃষ্টি কিংবা পাহাড় ধসে রাস্তা বদ্ধ থাকলেও তিনি ঠিক সময়ে ঠিক টাইমে পড়া শুরু হওয়ার আগেই মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়ে যান। তো সেই মাদ্রাসারই একজন শিক্ষক ছিলেন, যার নামটাও ছদ্মনাম ব্যবহার করছি, নাম মাওলানা নাসির উদ্দিন। এই মাওলানা নাসির উদ্দিন ধীরে ধীরে বৃদ্ধ মানুষটার প্রতি বিশেষ স্নেহ অনুভব করতে শুরু করেন। কারণ অন্যান্য যারা ছিল তারা যেখানে মানে মানে অল্প কিছু শিখতেই চলে যেত, সেখানে এই হাজী আব্দুল করিম প্রতিটি বিষয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতেন এবং তিনি হুজুরকে অনেক রকমের প্রশ্ন করতেন যে এইটা কিভাবে হবে, এই পড়াটা কিভাবে, এইটা দেখেন কিরকম হলো। মানে ওনার জানার আগ্রহ অনেক বেশি, এত বেশি জানার আগ্রহ যে ওনার এই জানার আগ্রহটাকে হুজুর খুব পছন্দ করেন এবং মাওলানা নাসির উদ্দিন তার খুব কাছাকাছি চলে যান। কয়েক মাসের মধ্যেই হুজুর এবং এই হাজী আব্দুল করিমের সম্পর্কটা ছাড়িয়ে পারিবারিক ঘনিষ্ঠতার মধ্যে পৌঁছে যায়। মাওলানার পরিবার তখন নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মাওলানার যে বড় মেয়ে ছিল, এই বড় মেয়ে মানে কিছুতেই বিয়ে হচ্ছিল না, কোনো কিছুই মানে কেন বিয়ে হচ্ছে না সেটা তিনি জানেন না। এবং এই মাওলানার স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। আর পাহাড়ে বাড়িটাতে প্রায় অদ্ভুত অশান্তি অনুভব হতো। মানে এই যে নাসির উদ্দিন মাওলানা ছিল হুজুর, সেই হুজুরের বিভিন্ন রকমের সমস্যার কথা প্রায় সময় আব্দুল করিমকে বলতেন। ঠিক এই সময় থেকেই ঘটনাগুলো বদলাতে শুরু করে। হাজী আব্দুল করিম প্রায় তাদের পাহাড়ের চূড়ায় অবস্থিত বাড়িতে যেতেন, মানে এই যে মাওলানার যে বাড়িটা ছিল সেই মাওলানার বাড়ির মধ্যে যেতেন, খোঁজ খবর নিতেন। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো তার আসা যাওয়ায় মানে এই বাড়িটার সঙ্গে এবং বাড়িটার পরিবারের সমস্যাগুলো একে একে দূর হতে থাকে। মানে পুরো একটা মিরাকেল বিষয় যে এই আব্দুল করিম যতদিন এই হুজুরের বাড়ি যান বা হুজুরের বাড়িতে
যাওয়া আসা করেন, ততই তার সমস্যাগুলো যে আছে সেই সমস্যাগুলো আস্তে 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 মানে দূর হতে থাকে। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয়টা ঘটতো মাওলানার ছোট মেয়ে মেহরিনকে নিয়ে। এই মেহরিন নামটাও কিন্তু একটি ছদ্মনাম। এই মেহরিন প্রায় সময় ঘুম থেকে উঠে বলতো, আব্বু কাল রাতে পাহাড়ে দাদু আবার আমার সঙ্গে গল্প করেছিল। মানে উনি ওই মানে মাওলানা নাসিরউদ্দিন আশ্চর্য হয়ে যায়, কোন দাদু তোমার সাথে গল্প করে, কি বলো এসব। তো এই কোনো কিছু না বলে উনি আর কি ওনার মতো বিষয়টাকে কি কয় শিশু সুলভ কল্পনায় ভেবেছিলেন আর কি। উনি ভাবছিলেন যে এটা তেমন কিছুই ঘটনা ঘটেনি। কিন্তু এক গভীর রাতে মাওলানার স্ত্রী ঘুম ভেঙে যায়। মাওলানার স্ত্রী বলতে হচ্ছে এই যে কারি নাসিরউদ্দিন, মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী যে আছে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠেই দেখেন তার ছোট মেয়ে মেহরিন বিছানায় নেই, বিছানাটা একদম খালি। তখন মাওলানার স্ত্রী চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরের দরজা ভিতরে থেকে বদ্ধ, জানালাগুলো আটকানো, কিন্তু সবকিছুই ঠিকঠাক থাকার পরেও তার মেয়েটা তাহলে কোথায় গেল? যদিও যায় তাহলে ঘরের দরজা তো বদ্ধ আছে, জানালাও তো বদ্ধ আছে, তাহলে মেয়েটা গেল কিভাবে? মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী ঠিক তখনই লক্ষ্য করেন পাহাড়ি রাতে ক্ষীণ চাঁদের আলো ঘরে এসে পড়ছে। আর সেই আলোয় দেখতে পেলেন উনি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি অস্বাভাবিক রকমের লম্বা ছায়া মূর্তি। যে মূর্তিটা বেশ খানিকটা অদ্ভুত রকমের। তার মাথা যেন প্রায় ঘরের বাঁশের ছাদ সুই সুই হয়ে গেছে। আর তার কোলে শান্তভাবে ঘুমিয়ে আছে মাওলানার ছোট মেয়ে মেহরিন। মাওলানার স্ত্রী ভয় পেয়ে চিৎকার করতে গেলেও তার গলা দিয়ে কোনো রকমের শব্দ বের করতে পারলেন না। তিনি কোনোভাবেই বুঝতে পারলেন না যে আসলে এটা কি হচ্ছে। উনি মানে কোনোভাবেই মানে নিজেকেও কন্ট্রোল করতে পারতেছেন না যে আসলে এটা হচ্ছেটা কি। এরপর উনি এটা দেখার পর হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরদিন সকালে যখন মাওলানা বাড়িতে আসে তার এইরকম সমস্যা শুনে, তখন মাওলানা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আসলে হয়েছেটা কি, কেন, কিভাবে, কি হলো। তখন ওই যে মাওলানার স্ত্রী মাওলানার স্ত্রী নাসিরউদ্দিনকে সবকিছু খুলে বলে যে গত রাতে আমি এরকম দেখেছি। এবং মেয়েকে তখন জিজ্ঞাসা করে, মা তুমি কি কোনো কিছু অনুভব করেছো কিনা? তখন মেয়ে বলে যে না, আমি তো কোনো কিছু অনুভব করিনি, কিন্তু আমি প্রায় সময় আমাদের বাসায় যে দাদুটা আসে সেই দাদুটাকে স্বপ্নের মধ্যে দেখি। উনি আমার সঙ্গে গল্প করছেন, উনি আমাকে বিভিন্ন রকমের খাবার খাইয়ে দিচ্ছেন, উনি এটা করছেন। তখন মাওলানা নাসিরউদ্দিন বুঝতে পারেন যে এটা হাজী আব্দুল করিম আছে, সেই বৃদ্ধটা আসলে কোনো মানুষ ছিল না, এটা আসলে অন্য কিছু হবে। তখন উনি মানে সেই রাতে অপেক্ষা করতে থাকেন কখন এই মাওলানা আব্দুল করিম তার কাছে পড়াশোনা করার জন্য আসেন। তো যখন আর কি পড়াশোনা করতে মানে পড়াশোনা করার সময় হয়ে যায়, তখন উনি দেখেন যে প্রতিদিন যেই মানুষটা সবার আগে আসতেন, প্রতিদিন যেই মানুষটা উপস্থিত থাকতেন, সেই মানুষটা আজকে নেই। মানে মাওলানা আব্দুল করিম আজকে উপস্থিত নেই। উনি বেশ খানিকটা মানে অবাক হয়ে যান। যে মানুষটা কোনো দিনও মিস দেন না, যেই মানুষটা কোনো দিনও এইখানে পাহাড়ি এত মানে দুর্গম হয়েছে, এত কষ্ট করে তিনি এসেছেন, ঝড়ের দিন এসেছেন, বৃষ্টির দিন এসেছেন, কিন্তু আজকে এই মানুষটা গেল কোথায়? উনি এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে পড়ে যান। এবং তিনি ক্লাস শেষ করে, সেদিন তার ভালো লাগতেছিল, সেদিন তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এবং তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে ওই যে মাওলানা আব্দুল করিম তার স্বপ্নে এসে বলে, বাবা আমি কোনো মানুষ না, আমি একটা জিন, আমি তোমার সমস্যা দেখে তোমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু শেষ রাতে আমি যখন তোমার বাড়ি যাই এবং তোমার মেয়েকে আমি যখন কোলে নিয়ে গল্প শোনাচ্ছিলাম, ঠিক তখনই তোমার স্ত্রী আমাকে দেখে ফেলে। তো আমি কখনো চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আমি কখনো চাইনি তুমি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়ো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এজন্য আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি। তো আমি আশা করি মানে তুমি আমার জন্য অপেক্ষা করবে না, আমি এটা চাই যে তুমি সবসময় ভালো থাকো। আরও কিছু উপদেশমূলক কথা বলেন মাওলানা নাসিরউদ্দিনকে। তারপর ঘুম ভেঙে যাওয়ার পর উনি মাওলানা নাসিরউদ্দিন এত বেশি হতবাক হয়ে যান যে উনি আসলে কখনো বুঝতেই পারেননি যে এরকম একটা লোক, যে জিন ছিল বা এরকম একটা লোক তার সঙ্গে ছিল। তো এরপর মাওলানা নাসিরউদ্দিনের আসলে পরিবারের যে বড় মেয়েটা ছিল, সেই মেয়েটার বিয়ে হয়ে যায়। খুব ভালো একটা আলেমের সঙ্গে উনি বিয়ে দেন।
এবং ছোট মেয়েটা যে সমস্যাটা ছিল রাত্রেবেলা একা ঘুমোতে অন্য, এই সমস্যাও তার সমাধান হয়ে যান। এবং পরবর্তী সময়ে মাওলানা নাসিরউদ্দিন ওই যে তার সঙ্গে যেই জিনটা, মানে জিনের কথা হইতো, সেই জিনটাকে মানে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বা তার একবার দর্শন পাওয়ার জন্য উনি অনেক কিছু করেন। যত জিনের যত রকমের প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসগুলো শুরু করে দেন উনি। মানে এমনও দিন হয় উনি টানা 2 থেকে 3 দিন একটা জায়গায় ধীম করে বসে থাকতেন। মানে উনি এত আবেগে আপ্লুত হয়ে যান যে উনি ওই যে মৌলানা নাসিরউদ্দিন নামে, না মৌলানা আব্দুল করিম নামে মানে যেই জিনটা ছিল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ব্যাকুল হয়ে যান। তো তিনি অনেক কষ্ট করার পরেও যখন আর কি এরকম কোনো সাক্ষাৎ পাচ্ছিলেন না, এরপর তিনি হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে আসলে মৌলানা নাসিরউদ্দিন তাকে বলেন, মৌলানা আব্দুল করিম যিনি হাজি আর কি, উনি বলেন যে আসলে তুমি অযথা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করিও না, তুমি আমাকে পাবেও না। তোমার যদি কখনো সমস্যা হয়, তোমার যদি কখনো বিপদ আসে, তখন হয়তো আমি তোমার সাহায্য করার জন্য চলে আসব। তাই তুমি এই কাজে সময় ব্যয় না করে তুমি তোমার নিজের কাজ করো। তো রাসেল ভাই এরপর থেকে মাওলানা নাসিরউদ্দিন আসলে সেই বিষয়ে কোনো কথা বলেনি, কিন্তু মাওলানা নাসিরউদ্দিন যখনই কোনো বিপদে পড়েছেন মানে বিপদ পড়ার একদিন পরেই উনি কোনো না কোনোভাবে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন। উনি এখনো বিশ্বাস করেন যে ওই যে জিনটা আছে, ওই জিনটা ওনাকে বিভিন্নভাবে সাহায্য করে। তো রাসেল ভাই এটা ছিল একটি সত্য ঘটনা, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার মামার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি সঙ্গত কারণে। আমার আম্মুর কাছ থেকে শোনা 1980 থেকে 90-এর মাঝামাঝি দিকের ঘটনা। ঘটনাটা আমাদের দেশের বাড়ি চট্টগ্রামের, এবং আমার মামা হাশেম প্রায় সময় রাত করে বাসায় ফিরতেন। রাতে গ্রামের বাজারে আড্ডা দিতেন। তো একদিন মামা আড্ডা দিতে দিতে বেশ দেরি হয়ে যায়। তো মামা বাসায় ফিরবেন বলে উঠে দাঁড়ান। ওই সময় মামার বন্ধুরা বলেন যে এত রাত তো অনেক বেশি হয়ে গেছে, যাওয়া ঠিক হবে না, এখানে থেকে যা, আজকে পাশেই বাসা আমার। কিন্তু মামা যেহেতু বাসায় যাবে চিন্তা করেছে, তাই রাজি হয় না আর কি থাকতে। তো রাত হয়ে গেছিল। তো মামার সাথে মামার এক বন্ধুও ছিল, যে চল যেহেতু তুই একা যাবে হাসেম, আমিও যাবো তোর সাথে, তোকে আগায় দিয়ে আসবো না, চল। তো মামার বন্ধু ছিল সাহসী আর পরেশগার মানুষ ছিল। তো তখনকার দিনে 80-90-এর দিকে রাত হলে একদম নীরব হয়ে যেত চারিপাশ। আর তখন আনুমানিক রাত 12টার মতো। তো ওনারা দুজন বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো কাঁচা রাস্তা দিয়ে কথা বলতে যাচ্ছিল, হঠাৎ তাদের এক পর্যায়ে তাদের সামনে একটা কালো বিড়াল তারা দেখতে পায়। তো মামা দেখে যে তার ফ্রেন্ড রাগ হয়ে গেছে এবং বলছে যে এই সরে যা, থেকে পিছনে যা। তো তারপর বিড়ালটা ফোঁস করে রাগী ভাবে ওই দিক থেকে চলে যায়। তো বিড়ালটাকে খুব তাড়া দিয়ে বলে। তো মামার বন্ধুটা হয়তো খুব খারাপ আঁচ করতে পারছিল। তো তিনি মামাকে বলেন যে হাসেম তাড়াতাড়ি হাঁট। তো কিছু দূর যাওয়ার পরে ওনারা দুজন উভয়ই থমকে দাঁড়ায়। সামনে দেখেন যে দুপাশে নারিকেল গাছ আছে, ওই গাছের দুপাশে দুই সাইডে বিশাল বড় পা দিয়ে বড় কালো ছায়ার মতো রাস্তার উপর একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো মামার বন্ধু বুঝতে পারছে যে ওই বিড়ালটা থেকে খারাপ কিছু তাড়ানোর কারণে এখানে এসছে। তো অবয়বটা তখন বলছে যে নিচ দিয়ে যা। মামার বন্ধু বলছে তুই সর, তারপরে যাব। কিন্তু অবয়বটা সরছিল না, আর ওটার পায়ের নিচ দিয়ে গেলে বিপদ হবে বুঝতে পেরে মামা তখন তার বন্ধুর হাত শক্ত করে ধরে রেখেছে এবং বলছে যে হাসেম ভয় পেও না, তুমি টেনশন করো না। তো তার মামা বন্ধু বলছিল। তারপর তিনি কিছু দোয়া দুরুদ পরে এবং গা বন্ধ করে দেন, মামারও শরীর বন্ধ করে দেন এবং মাটি কিছু নিয়ে হাতে নিয়ে দোয়া পরে সেই অবয়বটার দিকে ছুঁড়ে মারেন এবং জিনিসটা হঠাৎ উধাও হয়ে যায়। এবং মামা আর বন্ধু বেশ কিছুটা ভয় পেয়ে গেছিল। এসব পরিস্থিতিতে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। আমার বন্ধু ছিল সাহসী, তারপরেও ভয় পেয়ে যায়। তারা দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু তারা লক্ষ্য করছিল যে দূর থেকে তাদের দিকে মাটির চাক হঠাৎ করে পিছন দিয়ে ছুঁড়ে আসতেছে এবং মাটির দলা ছুঁড়ে মারছে কি জানি। তো মামার বন্ধুর গা যেহেতু বন্ধ করা ছিল, তাই এগুলো তাদের গায়ে লাগছিল না। তারপর পিছন থেকে বিভিন্ন শব্দ হচ্ছিল। আমার বন্ধু বলছিল যে হাসেম ভয় পাস নে, জোরে জোরে হাঁট, পিছনে তাকাবি না। এক পর্যায়ে তারা প্রায় বাসার কাছে চলে আসে। আর বাসায় আসার রাস্তাটা দিয়ে একটা পুকুর ছিল আর সামনে ছিল বাড়ির উঠান। ওনারা তখন পিছন থেকে শুনতে পান যে, এবং খুব কর্কশ গলায়, যে আজকে পারলি বেঁচে গেলি, খালি শুধুমাত্র নিচ দিয়ে গেলি না বলে। এবং হঠাৎ করে তখনই পুকুরে ধপাস করে একটা শব্দ হয় এবং শব্দ পড়ার পরে তারা সাহস ধরে রাখতে পারছিল না। তারা তার মা বলে ডাকতে থাকে। তারপরে আমার নানি আরো বাসার লোকজন বের হয়ে দেখে উঠানে আমার মামা এবং তার বন্ধু বসে পড়ে আছে, মুখ দিয়ে দুজনের ফেনার মতো বের হয়ে গেছে, অলমোস্ট অজ্ঞানের মতো অবস্থা। তারপর তাড়াতাড়ি ওনাদের বাসায় নিয়ে মাথায় পানি ঢালা হয়। বেশ কিছুক্ষণ পরে তাদের হুঁশ ফেরে, বিভিন্ন দোয়া দুরুদ পরে ফু দিয়ে দেয় বাসার লোকজন। ওই রাতে মামার বন্ধু মামার বাসায় ছিল। পরে ফজর হলে হুজুরকে ডেকে নিয়ে আসে এলাকার লোকজনরা। উনি কিছুটা ঝেড়ে পানি পরে দিয়ে যান এবং বলছিল যে বড় ক্ষতি হতে পারতো, যেহেতু জিনটা ছিল বিড়ালের বেশে। ওভাবে তাড়িয়ে দেওয়ার ফলে পরে জিনিসটা ভয় দেখিয়েছে বা ক্ষতি করতে চেষ্টা করেছে। আর বলছে বেশ করে এইভাবে যেন বেশি রাত করে না আসা হয়।
আজ থেকে প্রায় 30 বছর আগে। এবং 30 বছর আগে অর্ণবের কাকা একটি কোম্পানিতে যোগদান করেন, একটি এনজিওতে কাজে যোগদান করেন, এবং সেই সময়টায় কাজের নাকি খুব ক্রাইসিস চলছিল। এই কারণে মূল শহর থেকে তার কাকাকে সেই চাকরিতে যোগদানের জন্য চলে যেতে হয় সেই রিমোট এলাকাতে। যে জায়গাটিতে গিয়েছিল সেখানকার নাম অর্ণব লিখেছে, বাট আমি সেটা বলবো না। অর্ণব নিজেও নিষেধ করেছে, বলেছে যে এই জায়গাটার বেশ কুখ্যাতি আছে, তাই তিনি এটা শেয়ার করতে চাচ্ছেন না। কারণ অনেকেই আছেন যে একটা জায়গার নাম বেশি বেশি বলেন যেটা নাকি আসলে লোকমুখে প্রচলিত আছে এবং মানুষ সেটাকে মনে করে নেয় যে এটা আসলে সেই জায়গা সম্পর্কিত, তাই অর্ণব জানাতে চাচ্ছে না জায়গাটার নাম। যাই হোক, সেখানে অর্ণবের কাকা একটা জব পান, এবং জব পাওয়ার পরে তিনি অনেক ছক আঁকেন কিভাবে তিনি সেখানে যাবেন। সেই ছক আঁকাতে দেখা যাচ্ছে যে তার জন্য সবচেয়ে ভালো হয়, সবচেয়ে কস্ট এফেক্টিভ এবং সবচাইতে ভালো হয় তিনি যদি ট্রেনে সেই জায়গায় যান, এবং সেখানকার ট্রেন ব্যবস্থাটা বেশ ভালো। যদিও তখনকার সময় সেই ট্রেন স্টেশন সম্বন্ধে এখন যে কুখ্যাতি আছে সেরকম কুখ্যাতি খুব একটা শোনা যেত না, বা শোনা গেলেও তখন এরকম স্প্রেড হতো না। এখন যেমন ইন্টারনেটের কল্যাণে সব জায়গায় সব কাহিনী শুনতে পাওয়া যায়, জানতে পাওয়া যায়, তখনকার সময় এমনটি ছিল না। তো অর্ণবের কাকা সেই চাকরি পেয়ে তিনি ঠিক করলেন তিনি ট্রেনে করে সেখানে যাবেন, এবং তার জার্নিটা ছিল প্রায় বেশ খানিকক্ষণের, প্রায় 4-5 ঘন্টা। তার 5 ঘন্টার মতো তার ট্রেনে থাকতে হবে তার জায়গা থেকে। তিনি মূল বাসা থেকে যেখান থেকে ট্রেনে উঠবেন সেখান থেকে 5 ঘন্টার মতো তার জার্নি। তো তার একটা হিসাব বেরোলো যে তিনি রাত 8টা-9টার দিকে তিনি চলে যেতে পারবেন সেই জায়গায়, সে কাজের জায়গায়। তো যাই হোক, তিনি রওনা দিলেন তার জায়গা থেকে, তার মূল বাসা থেকে, এবং তিনি বেরিয়ে ট্রাভেল করে আরেকটা রাউট চেঞ্জ করে তিনি যখন নাকি ট্রেনে উঠলেন, উঠে ট্রেন মাঝ পথে এসে সমস্যা করলো, এবং সমস্যা করাতে দেখা গেল যে অনেকক্ষণ ট্রেন থেমে থাকলো, এবং ট্রেন চলতেই চায় না। পরবর্তীতে অনেকক্ষণ পর খবর এলো যে আরেকটা ইঞ্জিন আসছে, এসে এটাকে টেনে নিয়ে যাবে। যাই হোক, অগত্যা তাদের বসে থাকতে হলো অনেকক্ষণ তারা বসে থাকলো। বসে থাকার পরে একটা সময় আরেকটা ইঞ্জিন আসলো, আরেকটা ইঞ্জিন এসে সেই ট্রেনকে টেনে বা ঠেলে সেই জায়গায় নিয়ে গেল। তো দেখা গেল তার পৌঁছানোর কথা ছিল 8টা-8:30টার দিকে সেখানে যেখানে থামবেন। তো তিনি যখন সেই স্টেশনে পৌঁছলেন তখন গভীর রাত 1টা বেজে গেছে প্রায়, এবং স্টেশন খা করছে। স্টেশনের মধ্যে কোনো রকমের এক্সট্রা বাতি তো নেই, একটা ছোট টিমে বাতি একদিকে জ্বলছে, এবং কোনো মানুষজন নেই, কিছু নেই। তো তিনি প্ল্যাটফর্মে নামলেন। নেমে তিনি চিন্তা করছেন তিনি কি করবেন, কারণ তার কাছে মনে হচ্ছে যে পুরো স্টেশনের আশেপাশে কোনো এলাকায় কেউই নেই। পুরো জায়গাটাকে তার কাছে মনে হচ্ছে যে একটা স্তব্ধ জায়গা, থুম মেরে আছে এরকম একটা ব্যাপার। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তিনি চিন্তা করছেন যে কি করবেন। একটা সময় তিনি চিন্তা করলেন যে আমি যদি এখানে বসে থাকি, এই রাতের বেলা বের না হই, কারণ আমার কাছে বাইরের পরিবেশটাও মনে হচ্ছে বেশ চুপচাপ নিশ্চুপ, কিছু পাবো কিনা জানি না। রাত 1টা-1:30 বাজে, এবং যে জায়গাটা এসছি এটা একটা গ্রাম্য এলাকা। এখানে আসলে রাতের বেলা আমি কিভাবে যাব, বা আমাকে যেখানে যেতে বলা হয়েছে তিনি এখনো কিন্তু সেখানে এসে কোনো কিছু সেট করতে পারেননি, যেখানে তিনি কোথায় উঠবেন কি। তার প্রথম কাজই হচ্ছে সেই এনজিওতে যে রিপোর্ট করা, এবং তারপর তিনি চিন্তা করেছিলেন যে এনজিওর মানুষের সহায়তায় তিনি একটা থাকার জায়গা বের করে নেবেন, সেখানে থাকার জায়গা, কোনো বোর্ডিং বা কোনো একটা জায়গা তিনি বের করবেন। যাই হোক, তিনি বুঝতে পারছেন যে রাত 1টার পরে এই সময় আসলে কোথাও সম্ভব হবে না, এনজিওর অফিসে হয়তো এই রাতের বেলা তিনি পাবেন না খোলা। তো তিনি হেঁটে গেলেন, হেঁটে গিয়ে দেখলেন যে স্টেশনের মধ্যে বসার কিছু বেঞ্চি আছে, সেখানে বসে থাকা যায়। তো তিনি একটা জায়গায় বসলেন, বসে তিনি কিছুক্ষণ চিন্তা করছেন, এবং মাথার উপর একটা ছাউনি আছে, ছাউনির পাশেও কিন্তু অনেকটা খোলা জায়গা, প্ল্যাটফর্মও আছে ট্রেনের, এবং সেই প্ল্যাটফর্মের পাশেও তিনি বেঞ্চি দেখেছেন কয়েকটা। তো বেঞ্চি যেখানে তার মাথার উপর ছাউনি আছে সেখানে বসে আছেন, এবং আবহাওয়া তখন বেশ গুমোট, বেশ হিউমিড বাতাসে তিনি ঘামছেন। এর মধ্যে হঠাৎ এক পশলা করে বাতাস আসছে, সেই বাতাস লাগাতে একটুখানি তার কাছে মনে হচ্ছে যে শান্তি। আর সেই একটা ছোট বাতি জ্বলছে, সেই বাতিটা জ্বলছে হচ্ছে যে ট্রেনের মূল স্টেশন থেকে ঢোকার যে রাস্তাটা সেই জায়গাটাতে। তো তিনি বুঝতে পারছেন যে একবার ভাবছিলেন যে তিনি বেরিয়ে যে বাইরে দাঁড়াবেন নাকি, আবার ভাবলেন যে এই বাইরে দাঁড়িয়ে এত রাত এই 1টা-1:30 বেজে গেছে, এখন তো কোনো দোকানও খোলা পাবো না। তো যাই হোক, অপরিচিত জায়গা, তিনি বেরোনোর চিন্তাটা বাদ দিলেন। বসে আছেন, প্রচন্ড হিউমিড, আর তার কাছে তিনি ধূমপাই ছিলেন, কয়েকটা সিগারেট তার কাছে ছিল। তো তিনি চিন্তা করলেন আমি রেশন করে সিগারেট খাবো, কারণ আসলে তার আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছিল না। তো তিনি অনেকক্ষণ বসে থেকে এক সময় তিনি সিগারেটটা ধরালেন। আশ্চর্যের ব্যাপার, যখন সিগারেটটা ধরালেন ঠিক সেই মুহূর্তে টপ করে সেই বাতিটা যে জ্বলছিল সেখানে সেটা কেটে গেল, এবং শব্দ করে কাটলো, সেই ফিলামেন্টের লাইট মনে হলো টাস করে একটা শব্দ করে ফেটে গেল।
তার কাছে বেশ অস্বস্তি লাগলো যে এমনটা কেন হলো যে লাইটটা ফেটে গেল এরকম হঠাৎ করে। একবার ভাবলেন হতেই পারে ইলেকট্রনিক ম্যান ফাংশন, এবং হতেই পারে যে কোনো সময় হয়তো, বা অনেক সময় সেই সময়কার সেই বাতিগুলো, ফিলামেন্টের বাতিতে কিন্তু পানির ফোঁটা পড়লেও ফেটে যেত। হ্যাঁ, পানি একটু লাগলেও অনেক সময় ফেটে যেত। তো এরকম ভাবলেন তিনি একবার। এরকম ভেবে তিনি তার সাথে সিগারেটটা ধরালেন, ধরে সিগারেট টানছেন। বেশ গরম এমনি লাগছে, ঘেমে যাচ্ছেন প্রায়, ধোঁয়া উঠছে নামছে, অন্ধকার স্টেশনের ভেতরে। সেই প্ল্যাটফর্ম কিন্তু অন্ধকার, শুধু আকাশের আলোটা চোখে শুয়ে আসতে যতটুকু দেখতে পাচ্ছেন তিনি। তো তিনি সিগারেট ধরালে যখন তিনি টানছেন তখন সেটার যে আলো তো হচ্ছে সেটাতে তিনি একটুখানি জায়গা দেখতে পাচ্ছেন তার মুখের সামনে, আর দেখতে পাচ্ছেন না। তো একটা সময় কি হলো, তার চোখে শুয়ে আসলো, অন্ধকারটা শুয়ে এসে যে রাত মানে সেই আকাশের আলোতে হালকা বুঝতে পারছেন সামনে কি আছে না আছে। তো এরকম সময় তিনি দেখছেন